সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। এই ভাই ভাই করেই আমার জীবনটা মনে হয় শেষ করে দিবে এই ছেলে। কবে বুঝবে আমার ভালোবাসা? আর আমি যে তোমাকে এতটা ভালোবাসি সেটা তুমি বুঝতে পারো না। অবশ্য বুঝবেই বা কী করে? যদি সেরকমভাবে আমার চোখের দিকে তাকাতে তাহলেই না বুঝতে পারতে। সারাক্ষণ তো একটা ভদ্র সভ্য ব্রিলিয়েন্ট স্টুডেন্টের ভাব ধরেই থাকে। এসব ভাবতে ভাবতে মিনিট দশেকের মাথায় ঈশান বাইক নিয়ে এসে বাড়ির সামনে ওকে নামিয়ে দেয়। বাইক থেকে নেমে সানভি ঈশানকে বলে, থ্যাঙ্কস পৌঁছে দেওয়ার জন্য। থ্যাঙ্কস দেয়ার কিছুই নেই। আমি তোমার ভাইয়ের মতোই। শিয়ান থাকলে যা করতো আমিও তাই করলাম। আর ঈশিতা যদি এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতো তাহলে তো ওকেও নিয়ে আসতাম। ব্যাপারটা তো একই। এবারেও বেশ বিরক্ত হলো সানভি। উফ, আবার সেই ভাই বোনের সম্পর্ক টানছে। এই ছেলেটা এত বোরিং কেন? এই কেমন বোরিং ছেলেকে ভালোবাসিস তুই সানভি? মনে মনে এইসব ভাবলেও মুখে আর এইসব প্রকাশ করেনি। মুড ঠিক করে হাসি দিয়ে বলল, বাসায় আসুন না। এখন না, পরে এক সময় আসবো। আচ্ছা, ঠিক আছে। ওকে, বাই। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর সিয়ানের রুমে উকি দেয় সানভি। নক না করেই ঢুকে। অবশ্য এটা ওর বরাবরেরই মতো অভ্যাস। কখনোই ভাইয়ের রুমে ঢুকতে নক করে না। এ নিয়ে সিয়ান ওকে কিছু বলেও না। রুমে ঢুকেই দেখে বিছানার উপর উপর হয়ে শুয়ে ফোনে কি যেন দেখছে সিয়ান। সানভি পেছন থেকে গিয়ে দেখে ইশরার ছবি দেখছো। ধপ করে ওর ফোনটা হাতে নিয়ে নেয় সানভি। ইশরার ছবির দিকে তাকিয়ে বলে, ও আচ্ছা, তাহলে এই মহৎ কাজ করছেন আপনি, তাই না? আর আমি যে কতবার ফোন দিলাম, তার কোনো খেয়ালই নেই আপনার। কলেজের সামনেই দাঁড়িয়ে। আজকে বাড়ি থেকে গাড়ি যায়নি কেন? সারাক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাকে। সরি রে, খুব বেশি কষ্ট হচ্ছে না এই গরমে দাঁড়িয়ে থাকতে? আসলে গাড়ির ড্রাইভার ওর বাড়ি গিয়েছিল একটু কাছে, আর আমার একদমই মনে ছিল না তোকে আনার জন্য। হ্যাঁ, সেটা মনে থাকবে কি করে? সারাদিন শুয়ে শুয়ে বাড়িতে বসে বসে ভাবিকে দেখলে পৃথিবী উল্টে গেলেও তুই টের পাবি না। এই সরি বললাম তো। দেখ, তুই রাগ করে থাকলে কিন্তু আমার একটুও ভালো লাগে না। সানভি সিয়ানের কথা পাত্তা না দিয়ে সোফায় বসে ফোন টিপতে থাকে। সিয়ান গিয়ে ওর পায়ের কাছে বসে পড়ে। রাগ করে থাকিস না বোন, সরি। সানভি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে ফোন ঘাঁটতে থাকে। এই দেখ, কারা ধরলাম তো। সরি, আর কখনো এমন হবে না। সানভি এবারে হেসে দেয়। সিয়ান এখনো কান ধরে বসে আছে। সানভিকে হাসতে দেখে সিয়ান বলে, এই তো, আমি জানতাম আমার বোনটা আমার উপর রেগে থাকতেই পারবে না। আচ্ছা, এবার আমার ফোনটা দে। হুম, দিব না। এটা তোর শাস্তি। দে না প্লিজ, আর কখনো এমন হবে না। আচ্ছা, এই নে ধর। সিয়ান ফোনটা হাতে নিয়ে সানভিকে এক পাশ থেকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলে, সরি বোন, আর এমন হবে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, তাই না? বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর ও এনে আমাকে নামিয়ে দিয়ে গেছে। পরের কথাটা বেশ লজ্জা পেয়ে বলে সানভি। সিয়ান অবাক হয়ে বলে, ওয়েট ওয়েট, এই ওটা আবার কে? তোর বন্ধু। শিয়ান ব্যাপারটা বুঝতে পেরে দুষ্টুমি মাখা হাসি দিয়ে বলল, ব্যাপার কি বলতো? আগে তো ঈশানকে নাম ধরে বলতে, এখন আবার ও বলিস? কবে থেকে আবার লজ্জা পাস তুই? ধ্যাত, ভাইয়া তুইও না। বলেই দৌড়ে বেরিয়ে যায় সানভি। শিয়ান সেদিকে তাকিয়ে হাসতে হাসতে বলে, উফ, এটা পুরোই পাগল ঈশানের জন্য। সময় বহমান। এভাবেই কেটে যায় ইশরার ভার্সিটি জীবনের প্রথম 8টা মাস। আর কয়েক মাসে বাদে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। বেশ মনোযোগ দিয়ে পড়াশোনা করছে ইশরা। প্রতিদিনই ভার্সিটি আসে, কোন ক্লাসে মিস দায় না সে। এতটা মাস ধরে শিয়ানোর পেছনে পড়ে আছে। তাকে নানান ভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ইশরা ওকে মেনে নেয়নি। ভার্সিটির গেটের সামনে থেকে শুরু করে ওর টিউশন পড়ানোর রাস্তায় প্রতিদিন দাঁড়িয়ে থাকে শিয়ান। কখনো কাছে এসে কথা বলে, আবার ওর পিছু পিছু হেঁটে ও টিউশন অব্দি যায়, অথবা কখনো দূর থেকে তাকিয়ে থাকে। প্রথম প্রথম ঈশার ভয় হতো যদি ফারাজ দেখে ফেলে। কয়েকবার এমন হয়েছে যে ফারাজ সামনে আসলেই শিয়ান লুকিয়ে গেছে, অথবা শিয়ান আর সামনেই আসেনি সেদিন, গাড়ির ভেতরেই বসে থাকতো। তাই তখন ইশরা এটা নিয়ে ভয় পায় না, কারণ ও জানে শিয়ান কখনোই ফারাজের সামনে আসবে না। তবে শিয়ানের এভাবে পিছু পড়ে থাকাটা ইশরার কাছে বেশ বিরক্ত লাগে। প্রতিদিনের মতো আজকেও ইশরা টিউশন থেকে ফিরেছে। রাত 8:30 বাজে। ইশরা ফুটপাত ধরে হাঁটছে। হঠাৎ ওর কাছে মনে হচ্ছে পেছন পেছন কেউ আসছে। ও বুঝতে পারে এটা শিয়ান ছাড়া কেউই না। বেশ বিরক্ত লাগে ওর।
এমনিতেই স্টুডেন্ট পড়ানোর পর আজকে মাথাটা বেশ গরম হয়েছিল, বাকিটা এখন গরম হয়েছে। ঈশা ভাবছে আজ কয়েকটা কড়া কথা শুনিয়ে দিতেই হবে। এতটা মাস ও এইসব সহ্য করে গেছে, আর এভাবে চলতে দেওয়া যাবে না। এই ছেলেকে পিছু ছাড়াতেই হবে। এসব ভাবতে ভাবতেই হাঁটা থামিয়ে পিছু ফিরে তাকায় ইশরা। বেশ কয়েক কদম পেছনে শিয়ান দাঁড়িয়ে আছে। শিয়ানের দিকে রাগে চোখে তাকিয়ে এগোতে থাকে ইশরা। ইশরাকে এভাবে আসতে দেখে কিছুটা অবাক হলো শিয়ান। ইশরা দেখে একদম ওর সামনাসামনি দাঁড়ায়। ওর চোখ দেখেই বোঝা যাচ্ছে ও প্রচন্ড রেগে আছে। সিয়ান বলে, আজকে নিজে থেকে আমার কাছে কিছু বলবে নাকি? হ্যাঁ, বলার তো অনেক কিছুই আছে। আপনি প্রতিদিন এভাবে আমার পিছু কেন নেন? আপনাকে কতবার বলতে হবে যে আমি আপনাকে ভালোবাসবো না? এই কথাটা কি আপনার কানে যায় না, নাকি আপনি কথা শুনতে পান না? দেখুন, এই 8টা মাস অনেক সহ্য করেছি আমি আপনাকে। আর পারছি না আমি। প্রতিদিন রাতে পেছন পেছন হাঁটা, আমার জন্য দাঁড়িয়ে থাকা, এসব আমার অসহ্য লাগে, জাস্ট অসহ্য। আমি তোমাকে ভালোবাসি ফার্সিয়া, আর এটা তুমিও ভালো করেই জানো। তাই জন্যই তোমার পিছু পিছু আসে, তোমার জন্য দাঁড়িয়ে থাকে। তোমাকে না দেখলে আমার শান্তি লাগে না, আমার দম বন্ধ হয়ে আসে। শুনুন, আপনার এই ধরনের ফালতু কথা আপনার কাছেই রাখুন। আপনি ঠিক কেমন ধরনের ছেলে সেটা আমার ভালো করেই জানা আছে। তোমাকে কিভাবে বললে বিশ্বাস করবে যে আমি তোমাকে ভালোবাসি? আমার মন শুধু সবসময় তোমাকে চায়, আর এর জন্যই বারবার তোমার কাছে ছুটে আসে। তোমাকে ভালোবাসার পর আমি সবকিছু ছেড়ে দিয়েছি। আমি আর আগের সিয়ান নেই। আমি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছি ফার্সিয়া। ইনাফ ইজ ইনাফ। অনেক হয়েছে, অনেক অনেক সহ্য করেছি আপনার এইসব ফালতু নাটক। জাস্ট স্টপ ইট, দিস ড্রামা, প্লিজ। আমার ভালোবাসা তোমার কাছে ড্রামা মনে হয়? হ্যাঁ, ড্রামাই তো। ড্রামা ছাড়া আর কি? আর কি বলেন, ভালোবাসা? এটাকে ভালোবাসা বলে? একজন মেয়ে আপনাকে এতবার রিজেক্ট করছে, এতবার অপমান করছে, তাও আপনার লজ্জা হচ্ছে না? তবুও পেছনে পড়ে আছেন। বাবা মা কিছু শেখায়নি আপনাকে? খবরদার, আমার বাবা মা নিয়ে একটা বাজে কথা বলবে না। ও, গায়ে লাগছে বুঝি? আপনাদের মতো পাবলিকদের আবার কথাও গায়ে লাগে? আপনার মতো ছাত্রা বেহায়া পাবলিক আমি একটাও দেখিনি। যদি লজ্জা থাকে তাহলে আর আমার সামনে আসবেন না। অবশ্য কাকে কি বলছি আমি? এসব পাগল ছাগল বেহায়া নির্লজ্জ মানুষদেরকেই আমি বলছি লজ্জার কথা? আমার তো বোঝা উচিত এইসব বেহায়া মানুষরা কখনোই শুধরানোর নয়। এইসবকে যতই নিষেধ কর না কেন, ঠিকই আবার কুকুরের মতো ঘুরঘুর করতে করতে পেছন আসবে। ঠিক আছে, ফাইন। তুমি যখন চাইছো না, তাহলে কখনোই আর তোমার সামনে আমার ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো না আমি। আর কখনোই সিয়ান ইদ্রার নামের মানুষটা তোমার সামনে আসবে না। আর কখনোই বেহায়ার নির্লজ্জ মানুষটাকে তোমার দেখতে হবে না। কখনোই মানুষের ড্রামাগুলো সহ্য করতে হবে না। কখনো বিরক্ত করবো না আমি তোমাকে, কখনো না। তবুও চাই শুধু তুমি ভালো থাকো, কারণ তোমার ভালো থাকাতেই আমার ভালো থাকা। বাই, চললাম। বলে শিয়ান আর এক মুহূর্ত দাঁড়ায় না, উল্টো ঘুরে নিজের চোখের কোণে জমা পানিটুকু মুছে চলে যায়। সেদিনের পর 1 সপ্তাহ পেরিয়ে যায়। এই 1 সপ্তাহে সিয়ান ভার্সিটিতে আসেনি। সেদিন রাতে বাড়ি যাওয়ার পর সারা রাত ধরে শাওয়ার নিয়েছিল, আর তারপর আজ 1 সপ্তাহ ধরে প্রচন্ড জ্বরে সে বেডে। সিয়ান জ্বরের ঘোরে বেডের ওপর পড়ে আছে, সঙ্গে পাশে বসে সানভি জলপট্টি দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে জিহাদ আর সাজিদ এসেছিল সিয়ানকে দেখতে। ওরা সোফায় বসে আছে। সানভি ঈশানকে ফোন দিয়েছিল ওদের পরিচিত ডক্টর মাহবুব আঙ্কেলকে নিয়ে আসার জন্য। কিছুক্ষণের মধ্যে ঈশান চলে আসে ডক্টরকে নিয়ে। ডক্টর মাহবুব চেক আপ করে বলে, এত গুরুতর জ্বর বাঁধালো কিভাবে ও? জিহাদ বলে ওঠে, আর বলবেন না আঙ্কেল, এক মেয়ের থেকে ছ্যাঁকা খেয়ে এসে ওনার এই অবস্থা। ডক্টর মাহবুব জিহাদের এই কথায় তেমন একটা পাত্তা না দিয়ে বলল, কিছু মেডিসিন লিখে দিচ্ছি, আশা করি এগুলো খেলে সুস্থ হয়ে যাবে। আর ও যেহেতু অনেকটা উইক হয়ে গেছে, সেজন্য স্যালাইনের ব্যবস্থা করে দিচ্ছি। ঈশান বলল। ওকে আঙ্কেল। তারপর সানভির দিকে তাকিয়ে বলল, তুমি সিয়ানের কাছে থাকো, ওর খেয়াল রাখো, আমি মেডিসিন দিয়ে দিচ্ছি। ঘন্টা খানেক পর ঈশান এসে মেডিসিন দিয়ে গেছে, আর সানভিকে বলেছে সিয়ানের খেয়াল রাখতে, আর কোনো প্রবলেম হলে ফোন দিতে। ভার্সিটি লেকের এক পাশে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে জিহাদ আর জেরিন। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে শান্তি। জিহাদ বলেছে যে ওর কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। যদিও জেরিন আসতে চায়নি, তবু জিহাদ অনেকবার করে বলাতে এসেছে। জিহাদ জেরিনের দিকে তাকিয়ে বলল, দেখো, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে আমার ভালো লাগে না, তাই সোজাসুজি বলছি। আমি তোমাকে এই প্রথম দিন থেকেই অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে তোমাকে আমার, আমি তোমাকে ভালোবাসি।
জেরিন অবাক হয়ে চোখ বড় বড় করে জিহাদের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, এই ছেলে বলে কি আমাকে ভালোবাসে? অবশ্য ছেলেটা অতটা খারাপও নয়, একসেপ্ট করাই যায়, তবে একটু। এইসব ভাবনার মাঝে জিহাদ বলল, শোনো, আবার তোমার বান্ধবীর মতো করো না প্লিজ। ইশারা সিয়ানের সাথে যা করেছে তুমিও যদি এমন করো আমার সাথে, তাহলে কিন্তু আমি এই ব্যাঙের ছাতার সাথে গলায় দড়ি দিব, বলে দিলাম। জিহাদের কথায় জেরিনের ভীষণ হাসি পেল, তবু হাসি আটকে বলল, এই ওয়েট ওয়েট, কি বললেন? ব্যাঙের ছাতা? লাইক সিরিয়াসলি? আপনি আমাকে না পেলে ব্যাঙের ছাতার সাথে? এই মজা করছেন আপনি আমার সাথে? জিহাদ বলল, এই না না, মজা করবো কেন? যেটা সত্যি সেটাই বললাম, তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। আর তোমাকে না পেলে যেটা বললাম সেটাই করব। হ্যাঁ, ব্যাঙের ছাতার সাথে গলায় দড়ি দিব, আর না হয় তেলাপোকা মারার বিষ খেয়ে সুইসাইড করব। জেরিন আর হাসি আটকে রাখতে পারলো না, হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, আপনাকে ব্যাঙের ছাতার সাথেও গলায় দড়ি দিতে হবে না, আর তেলাপোকার বিষ খেয়েও মরতে হবে না। জিহাদ এক্সাইটেড হয়ে বলল। তার মানে তুমি রাজি? জেরিন মাথা নাড়িয়ে বলল। হুম। শান্তি এবার এগিয়ে এসে বলল, বাহ বাহ, সবাই সেটেল হয়ে যাচ্ছিস, আর আমাকে বোধহয় এভাবে সারা জীবন সিঙ্গেলই মরতে হবে। জিহাদ আর জেরিন একসাথে হেসে উঠল। জেরিন বলল, না রে, তোর সিঙ্গেল মরতে হবে না, খুব তাড়াতাড়ি তোর মিঙ্গেল হওয়ার ব্যবস্থা করছি, এখন চল। বলেই জেরিন শান্তির হাত ধরে জিহাদের থেকে বিদায় নিয়ে ক্লাসে চলে এলো। 2 দিন পরের কথা, ভার্সিটির ক্যান্টিনে বসে আছে ইশরা, শান্তি আর জেরিন। শান্তি বলল, অনেকদিন ধরেই সিয়ান ভাইকে ভার্সিটিতে দেখতে পাচ্ছি না, কি হয়েছে বলতো ওনার? শান্তির কথায় জেরিন বলল, ইশরার সাথে সেদিন রাতে কথা হওয়ার পর নাকি সিয়ান ভাইয়া অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। ওনার অনেক বেশি জ্বর, অবস্থা ভালো না, তাই আসতে পারেনি। সিয়ান অসুস্থ এটা শুনে ইশরার খানিকটা খারাপ লাগছে, তবে সেটা মুখে প্রকাশ করছে না। সেই দিন বাড়ি যাওয়ার পর ও নিজে রিয়েলাইজ করতে পেরেছে যে এত কিছু বলা উচিত হয়নি, ও একটু বেশি বলে ফেলেছিল। ইশরা জেরিন আর শান্তির উদ্দেশ্যে বলল। যা খুশি হোক, ওনার আমাদের কি? জেরিন বলল, তুই এতটা নিষ্ঠুর হতে পারছিস কি করে বলতো? ছেলেটা তোকে এত ভালোবাসে, তোর জন্য সব কিছু ছেড়ে দিয়েছে, আর সেই ছেলেটাকে তুই এভাবে অপমান করলি? তুই সেদিন বেশি বাড়াবাড়ি করে ফেলেছিস ইশরা। ইশরা বিরক্ত হয়ে এখান থেকে উঠে চলে গেল। ওর এখন আর এইসব কথা শোনার ইচ্ছে নেই। ক্লাসে গিয়ে ব্যাগটা নিয়ে সোজা ভার্সিটি থেকে বেরিয়ে গেল। ভার্সিটির গেটের সামনে আসতেই একটা মেয়ে ওর সামনাসামনি এসে দাঁড়ালো। ও সমবয়সী হবে, পরনে লং স্কার্ট, গলায় স্কার্ফ ঝোলানো। ওর দিকে তাকিয়ে বলল, তুমি ফার্সিয়া তাই না? হুম, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমার সাথে চলো, কথা আছে তোমার সাথে। বলে ইশরার হাত ধরে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। রেস্টুরেন্টের একটা টেবিলের সামনাসামনি বসে আছে সানভি আর ইশরা। আমি সানভি ইতরার, শিয়ান ইতরারের বোন। সবাই ভাইয়াকে বাজে বলেই জানি, তার কারণ আছে, কিন্তু ভাইয়া আগে এমন ছিল না। 4 বছর আগে আমাদের বাবা মা মারা যায়। অনেকদিন ধরেই ভাইয়া এইসব থেকে বের হতে পারেনি। বাবা মা বেঁচে থাকাকালীন ভাইয়ের সাথে একটা মেয়ের বিয়ে ঠিক করেছিল। ভাইয়া কখনই কাউকে ভালোবাসেনি, তাই বাবা মায়ের সিদ্ধান্তেই ভাইয়া খুশিই ছিল। কিন্তু মেয়েটা ভাইয়াকে ঠকিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে নেয়। তারপর থেকে ভাইয়া মেয়েদেরকে একদমই বিশ্বাস করতো না। আর তারপর শুরু হয় মেয়েদের নিয়ে টাইম পাস করা, নাইট ক্লাবে যাওয়া, পার্টি করা। এই জন্য অনেক সময় রাতে বাড়িতেও ফিরতো না। বাবা মা মারা যাওয়ার পরে এইসব শুরু হয়। আমি অনেক বুঝিয়েছিলাম, এমনকি ভাইয়ার বন্ধুরাও অনেক বুঝিয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। আর তারপর তোমাদের নবীন বরণের দিন তোমাকে দেখার পর থেকেই আমার ভাইয়াকে বদলে যেতে দেখেছি। সেদিন থেকেই ও তোমাকে ভালোবাসে। আর তারপর মেয়েদের সাথে ঘোরাফেরা থেকে সমস্ত বাজে স্বভাব বাদ দিয়ে দিয়েছে। নিজের লাইফ থেকে সব কিছু ছেড়ে দিয়েছি শুধুমাত্র তোমার জন্য। সানভি থেমে আবারও বলা শুরু করলো, তুমি জানো, সেদিন রাতেই তোমার কাছ থেকে বাড়ি ফেরার পর ভাইয়া সারা রাত শাওয়ারে ছিল। সকালে গিয়ে আমি দেখি প্রচণ্ড জ্বরে হাত পা সব পুড়ে যাচ্ছে। এই 1 সপ্তাহ যাবৎ জ্বর কিছুতেই কমছে না।
ভাইয়া তোমাকে অনেকটা ভালোবাসে, তাই তোমার কথায় অনেক বেশি কষ্ট পেয়েছে। ভাইয়াকে আমি কোনো মেয়ের জন্য এতটা পাগলামি করতে দেখিনি যতটা তোমার জন্য করছে। ইশরা অবাক হয়ে সবটা শুনছে। মনে মনে এখন বেশ অনুতপ্ত। সিয়ানের বাবা মাও নেই, অথচ সেই দিন ওর বাবা মাকে নিয়ে অনেক কথা বলে অপমান করেছিল সিয়ানকে। এখন ওর মনে হচ্ছে একটু বেশি বলে ফেলেছে ও। ইচ্ছে করছে নিজের গালে নিজে কয়েকটা থাপ্পড় দিতে। এতগুলো কথা সে না বললেও তো পারতো। হঠাৎ সানভি ইশরার হাত দুটো হাতের মুঠোয় নিয়ে বলা শুরু করলো, তোমার কাছে একটা রিকোয়েস্ট করছি, রাখবি? আমার ভাই না তোমাকে অনেক ভালোবাসে, প্লিজ আমার ভাইয়াকে মেনে নাও। ভাইয়া তোমাকে ছাড়া বাঁচবে না। তুমি যেমনটা ভাবছো বিশ্বাস করো, ভাইয়া এখন আর তেমন ছেলে নই। ভাইয়া নিজেকে বদলে ফেলেছে। তুমি একটা বার ভাইয়াকে ভালোবেসে দেখো, জীবনে কখনো ঠকবে না। ইশরা সানভির থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল। আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। বলেই ইশরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। সানভি হতাশ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। আরো 2 সপ্তাহ পরের কথা। বেশ কিছুদিন আগে সিয়ান সুস্থ হয়েছে, কিন্তু উইক থাকার কারণে সানভি আর ঈশান ওকে ভার্সিটি যেতে দেয়নি। সিয়ান ভেবেছে আজকে ভার্সিটিতে যাবে, তাই রেডি হচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হ্যান্ড ওয়াচটা পরে নেয়। এমন সময় রুমে আসে সানভি। সিয়ানকে রেডি হতে দেখে বলে, আজকে তুই ভার্সিটি যাবি? হ্যাঁ, কেন? আর কটা দিন যা, তারপর যাবি না হয়। দেখ, এমনিতে অনেকদিন মিস করেছে। আরও যদি ক্লাস মিস করি তাহলে আমার ড্রিম আর ফুলফিল হবে না। শোন, তোর সাথে একটা কথা ছিল। কি বল? তুই ফার্সিয়ার সাথে দেখা করেছিলি, তাই না? সানভি অবাক হয় যে সিয়ান কি করে জানলো। কি হলো বল? তুই ফার্সিয়ার সাথে দেখা করেছিলি? হ্যাঁ। কেন ওর সাথে দেখা করেছিলে? কেন তুই ওর কাছে গিয়েছিলে? তোকে এইভাবে দেখতে আমার ভালো লাগছিল না, তাই ওকে গিয়েছিলাম বোঝানোর জন্য। বুঝেছে? বুঝেছে তোর কথাও? শোন, ও বুঝবার নয়, ও আমাকে ভালোবাসে না, তাই আমি ওর জোর করব না, ইভেন ওর সামনেও যাব না। যেভাবে ও ভালো থাকবে থাকুক। কিন্তু এইভাবে তো তুই ভালো নেই। আমার ভালো থাকার না থাকা কি যায় আসে বল? এমনিতে ভালো ছিলামই বা কবে? আমার লাইফটাই তো পেইনফুল। বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে যায় সিয়ান। মিনিট 20 মাথায় ড্রাইভ করে ভার্সিটিতে এসে পৌঁছায় সিয়ান। এসে সোজা নিজের ফ্রেন্ডদের কাছে চলে যায়। সিয়ান আসতেই জিহাদ বলে, ওয়েলকাম টু আওয়ার ইউনিভার্সিটি ব্রো। সিয়ান কিছু না বলেই ওদের পাশে গিয়ে বসে। সাজিদ বলে, আর কটা দিন পরেই আসতে পারতি একেবারে। তোকে দেখে তো মনে হচ্ছে তুই এখনো উইক। আই এম ফিট অ্যান্ড ফাইন। তার মধ্যে জিহাদ আবারও বলে, আরও ক্লাস মিস করলে আমাদের সিয়ানের আর সাইন্টিস্ট হওয়া হবে না। সাজিদ বলে, সেসব বাদ দে। আচ্ছা সিয়ান, কি ভাবলি ফারিয়ার ব্যাপারে? তেমন কিছুই না, ও যা চায় তাই হবে। ওকে কখনো এর ভালোবাসার কথা বলবো না, ওর সামনে কখনো যাব না। দেখ, জোর করে তার ভালোবাসা হয় না, পৃথিবীর সব ভালোবাসা পূর্ণতাও পায় না। আমারটা নয় অপূর্ণই থাক। কিন্তু তুই তো ওকে ভীষণ ভালোবাসিস, পারবি ওকে ছাড়া থাকতে? সিয়ানের প্রত্যুত্তরে কিছুই বলল না। সত্যি তো, ও পারবে ফারসাকে ছেড়ে থাকতে? ওর তো এক মুহূর্ত ফারসাকে ছেড়ে থাকার কথা ভাবলেই দম বন্ধ হয়ে আসে। এসব ভাবনার মধ্যেই সাজিদ আবারও বলল, কি হলো বল, পারবি ফার্সিয়াকে ছাড়া থাকতে? সিয়ান বসা থেকে দাঁড়িয়ে বলল, লেট হয়ে যাচ্ছে, ক্লাসে চল। জিহাদ আর সাজিদও পা বাড়ালো ক্লাসে যাওয়ার জন্য। ক্লাসে ঢোকার সময় অনিচ্ছা সত্ত্বেও ইশরাতের ক্লাসের দিকে দৃষ্টি গেল সিয়ানের। মুহূর্তেই চোখ সরিয়ে নেয় সিয়ান। দুজনের ক্লাস মাঠের দুই প্রান্তে দুটো বিল্ডিং এ। সিয়ানদের বিল্ডিং থেকে অপর পাশের বিল্ডিং স্পষ্ট দেখা যায়। ক্লাস শেষ করে সিয়ান সোজা ইশরাতের বাসায় চলে আসে। সানভিকেও বলে রেখে এসেছিল এখানে চলে আসতে। সিয়ানের যখন মন খারাপ থাকে তখনই সেলিনা বেগমের কাছে চলে আসে। সেলিনা বেগমও সানভি আর শিয়ানকে নিজের সন্তানের মতোই ভালোবাসে। ঈশানদের বাসায় এসে দেখে সানভি আগেই চলে এসেছে। সিয়ান সানভিকে বলে, কি ব্যাপার বলতো, আজ কলেজ আসছিস তুই? না, তুই বের হওয়ার পরই আমি এখানে চলে এসেছি। একা একা বাড়িতে ভালো লাগছিল না, তাই আন্টির সাথে এতক্ষণ গল্প করেছি। ও, সেলিনা বেগম শিয়ানের কণ্ঠ শুনে কিচেন থেকে বের হতে হতে বলল, হ্যাঁ রে শিয়ান, এখন কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আন্টি। তোমরা সবাই কেমন আছো? এই তো আমরাও আলহামদুলিল্লাহ। ঈশান কোথায়?
ওর তো আজকেই ফাইনাল ইয়ার রেজাল্ট দিবে। ও কলেজেই আছে, তুই বস, কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। ওহ শিট, আমি নিজে তো ভুলে গেছিলাম ঈশান রেজাল্টের কথা। এর মধ্যেই ঈশানও এসে পড়ে। সিয়ানকে দেখে এগিয়ে এসে বলল, হে সিয়ান, তোরা সবাই এখানে? হোয়াট এ সারপ্রাইজ! আগে বলিসনি কেন? তাহলে আরো আগেই চলে আসতাম। আম ফাইন, তোকে সারপ্রাইজ দিব বলেই তো জানাইনি। তোর রেজাল্টের কি খবর বল। আলহামদুলিল্লাহ ভালো। তাহলে তো তোর ট্রিট দিতে হবে আজকে। আজকেই? হ্যাঁ আজকে, হ্যাঁ আজকে ডিনারে নিয়ে যাবে। ওকে ব্রো। তোর তোর শরীরেরও কি অবস্থা? এই অবস্থায় আজকে ভার্সিটি গিয়েছিলি? হুম। তখন তোকে কতবার বলেছি যাবি না, আরো 2 দিন পরে যেতি। তুই থাকতে আমার টেনশন কিসের বলতো? তুই তো এখন ধরতে গেলে ডক্টরও হয়ে গেছিস। আমার কিছু হলে তুই দেখবি। ঈশান সেলিনা বেগমের দিকে তাকিয়ে বলল। আম্মু ওর কথা শোনো, কি বলে ও। সিয়ান বলে, ভুল কি বলেছি বলো তো আন্টি? আমার কিছু হলে তো এখন ঈশানে দেখবে, সে এখন কোনো টেনশনও নেই। হ্যাঁ, আর এই জন্যই তুই বারবার অসুস্থ হবি, তাই তো? বারবার হবো বললাম কোথায়? বললাম যদি কখনো কিছু হয় তাহলে তুই দেখতে পারবি, সেটাই। সেলিনা বেগম বলল, হয়েছে তোদের দুজনের, বাচ্চামো বন্ধ করে ফ্রেশ হয়ে খেতে আয় সবাই। সিয়ান হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে বসতেই দেখলো সবকটা ওর ফেভারিট ডিশ। যখনই সিয়ান আর সানভি আসে এই বাড়িতে তখনই উনি ওদের প্রিয় খাবারটা রান্না করে খাওয়ায়। ওনাকে বারণ করলেও উনি শোনে না। সিয়ান বলে, এত কিছু কেন কষ্ট করে করতে গেলে বলতো আন্টি? নিজের ছেলে মেয়েদের রেঁধে বেড়ে খাতে কষ্ট কি বলো? ঈশান আর ঈশিতা যেমন, তোমরাও তো আমার কাছে তেমনই। এখন এত কথা না বলে ঝটপটে খেয়ে দেখো তো কেমন হয়েছে আজকে রান্না। তোমার রান্নার তো কোনো তুলনাই হয় না। অল টাইম দারুণ টেস্ট হয়, চোখ বন্ধ করে শান্তিতে খাওয়া যায়। তারপর ওরা সবাই একসাথে আড্ডা দিতে দিতে খাওয়া শেষ করে। ঈশিতা স্কুল থেকে ফেরার পর ঈশিতা সহ সবাই মিলে ড্রয়িং রুমে আড্ডার ঝুলি খুলে বসে। সন্ধ্যার দিকে সেলিনা বেগম সবার জন্য বিভিন্ন প্রকার স্ন্যাক্স আর দুধ চা নিয়ে আসেন। সেই সব স্ন্যাক্স আর চা খেতে ওরা জমিয়ে আড্ডা দেয়। আড্ডা দিতে একসময় ঈশান হাত ঘড়ি চেক করে বলে, এই 9টা তো বেজে যাচ্ছে, আড্ডা দিতে বসলে আমাদের টাইমের আর ঠিক থাকে না। আম্মু ঈশিতা তোমরা রেডি হয়ে নাও, সবাইকে নিয়েই ডিনারে যাব। ঈশিতা বলল, হ্যাঁ, তোর সিয়ান ভাই ট্রিট চেয়েছে আমার রেজাল্টের জন্য, চল তাড়াতাড়ি রেডি হয়ে নে। ঈশিতা এক্সাইটেড হয়ে বলল। 9:30 নাগাদ ওরা সবাই মিলে বাসার কাছে একটা রেস্টুরেন্টে গেল। রেস্টুরেন্টের ফ্যামিলি জোনে ঢুকেই ওরা একটা টেবিলে বসলো। ঈশান মেনু লিস্টটা সিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল, নে কি খাবি, আগে তুই অর্ডার দে। সিয়ান অর্ডার দেওয়ার পর একে একে সবাই তাদের নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার দিল। খাবার আসতেই ওরা খেতে খেতে আরেক দফা আড্ডা দিল। খাওয়া শেষে সিয়ান ফোনের স্ক্রিন অন করে দেখলো 10:45 বাজে। সবার দিকে তাকিয়ে বলল, আন্টি, ঈশান আজ উঠি, এবার অনেক রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে তো। আচ্ছা ঠিক আছে চল। ঈশান ঈশিতা আর সেলিনা বেগমকে ওদের বাড়িতে নামিয়ে দিয়ে সিয়ানা সানভি নিজেদের বাড়িতে চলে গেল। এর মধ্যে আরো 15টা দিন চলে গেল। সিয়ানদের ফাইনাল ইয়ার পরীক্ষা শুরু হয়ে গেছে। এই 15 দিনে সিয়ান ভার্সিটি আসলেও একবারও ইশরার সামনে যায়নি। 1-2বার ইশরাকে দেখেছিল ঠিকই, কিন্তু সামনে গিয়ে আর কথা বলেনি। ইশরাও আসা যাওয়ার সময় সিয়ান আর ওর বন্ধুদের দেখেছে। ইশরা বেশ কয়েকবারই ভেবেছিল সিয়ানকে গিয়ে সরি বলবে সেদিনের ব্যবহারের জন্য। যেদিন গিয়ে ওদের সাথে কথা বললেও ইশরার আর যাওয়া হয়নি। ওর নিজের ভেতরেই একটা লজ্জা কাজ করছিল। সেদিনের ব্যবহারের পর আর কি করেই বা সামনে যেত সিয়ানের। এই সংকোচ বোধ থেকেই ওর আর সিয়ানের সামনাসামনি দাঁড়ানোর সাহস হয়নি। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। ঈশা সোজা ক্লাসে চলে গিয়েছে আর জেরিন জিহাদের সাথে কথা বলার জন্য এদিকেই এসেছে। জেরিন জিহাদের সাথে কিছুটা টাইম স্পেন্ড করে সাজিদার সিয়ানের সামনে এসে দাঁড়ালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও আলহামদুলিল্লাহ। তারপর সিয়ানের দিকে তাকিয়ে বলা শুরু করলো, ভাইয়া, ইশরা অনুতপ্ত, ও আপনাকে সরি বলতে চায়। সিয়ান ভ্রু কুচকে জিজ্ঞেস করে, কেন? ওর করা ব্যবহারের জন্য। ও সরি বলবে কেন? সরি তো উল্টা আমার বলা উচিত। দোষ তো ওর না, দোষ তো আমার। বিরক্ত আমি করেছে। স্বাভাবিকভাবে যে কেউই রেগে যেত,
এখানে ওর জায়গায় থাকলে। ভাইয়া, আমি আপনাকে যতটুকু চিনেছি জেনেছি এতটুকু বুঝতে পেরেছি আপনি ইশরাকে খুবই ভালোবাসেন। ওর জন্য সব কিছু ছেড়েছেন, নিজের লাইফকে চেঞ্জ করেছেন, কিন্তু সেটা ও বুঝতে পারছে না। আরেকটাবার চেষ্টা করা যায় না? ওর সামনে দাঁড়ানোর কথা বলো না প্লিজ। তবুও ভাইয়া, প্লিজ আরেকটাবার। আমি চাই ফার্সিয়া নিজের মতো ভালো থাকুক, নিজের মতো জীবনটাকে সাজাক। ওর জীবনে আর কোনো ধরনের ঝামেলা করতে চাই না আমি। জেরিন আর কিছুই বলে না, কি বা বলার আছে? সে তো নিজের মতো চেষ্টা করছিল ওদেরকে মেলানোর, কিন্তু সিয়ান তো এখন আর চাইছে না, তাই জেরিন সেখান থেকে চলে আসে। 4-5 দিন আগে শিয়ানদের পরীক্ষা শেষ হয়েছে। এখনও বেশ রিল্যাক্স মুডে আছে। রেজাল্টের পর ওর ইচ্ছা একটা সায়েন্স ল্যাব ওপেন করার। সানভির 3rd ইয়ার ফাইনাল এক্সাম চলছে, পড়ালেখা নিয়ে খুবই ব্যস্ত। ঈশানের চাকরি হয়েছে রাঙ্গামাটির হসপিটালে, পরশুদিন ওরা চলে যাবে। তাই আজকে শিয়ান বলেছিল ঈশানদের সবাইকে এ বাসায় আসতে। সন্ধ্যার দিকেই ওরা এই বাড়িতে আসবে। ঈশান চলে যাবে শোনার পর থেকেই সানভির মন খারাপ হয়ে গেছে। সেজন্য আজ কদিন ধরে পড়ায় মন বসছে না। অনেকক্ষণ ধরে ড্রয়িং রুমে বসে আছে সিয়ান, বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। কলিং বেল বেজে ওঠায় সিয়ান গিয়ে দরজা খুলে দেয়। ঈশান ঢুকে সিয়ানকে জড়িয়ে ধরে। সিয়ান বলে, এত লেট? আসলে বাড়িতেও তো সবকিছু গোছানো হচ্ছিল এজন্য। আচ্ছা আয় বস। ওরা সবাই বসতেই ওদেরকে কিছু মেড সার্ভেন্ট এসে বিভিন্ন প্রকার স্ন্যাক্স সার্ভ করে দিয়েছে। সিয়ান বলে, তুই যে চলে যাবি এটা ভাবতেই পারছি না, তোদের ভীষণ মিস করবো রে। আমরাও তো ওদের মিস করব। এই এলাকা, ছোটবেলা থেকে এখানে বড় হওয়া, সবকিছু তো এখানেই। এই বাড়িঘর সব ছেড়ে যেতে হচ্ছে, তাই সবারই খারাপ লাগছে আমাদের। তুই আমার সে ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড, সমস্ত বিপদে আপদে তোকে পাশে পেয়েছে। এখন তোর এইভাবে চলে যাচ্ছিস, আর কার কাছে যাব আমি বলতো? তারপর সেলিনা বেগমের দিকে তাকিয়ে বলল, যখনই মায়ের কথা মনে পড়তো তখনই তোমার কাছে গিয়েছে আন্টি। কোনোদিন বুঝতেই দাওনি যে আমাদের মা বাবা নেই, সবসময় মায়ের মতো আগলে রেখেছ। সেলিনা বেগমেরও খারাপ লাগছে ওদের ছেড়ে যেতে। তিনি বললেন, তোমাদেরকে ছেড়ে যেতে তো আমারও খারাপ লাগছে। এই এলাকাটার সাথে কত স্মৃতি জড়িয়ে আছে বলো তো। সব কিছু ছেড়ে যেতে তো আমার মন চাইছে না রে সিয়ান। আশেপাশে তাকিয়ে ঈশান বলে ওঠে। সানভি কোথায়? ও কি বাড়িতে নেই? সিয়ান বলে, হ্যাঁ আছে তো, ওর রুমে বোধ হয়। তোরা চলে যাবি বলে ওর মন খুবই খারাপ হয়ে গেছে, সেজন্যই বোধহয় রুমের দরজা আটকে বসে আছে। সেলিনা বেগম বলে, ওকে ডাক, পরশু তো চলেই যাব, তারপর তো আর চাইলেও দেখতে পাবে না। শিয়ান ড্রয়িং রুম থেকেই সানভিকে ডাকতে থাকে। খানিক বাদে সানভি নেমে আসে। ওকে দেখেই বোঝা যাচ্ছে এতক্ষণ ও কান্না করেছিল রুমের মধ্যে। সানভি আসতেই সেলিনা বেগম ওনার পাশে বসালেন, গালে হাত রেখে বললেন, সানবি, তুই কাঁদছিস এতক্ষণ? আমরা চলে যাব বলে কষ্ট পাচ্ছিস? তোদেরকে ছেড়ে যেতে তো আমারও কষ্ট হচ্ছে। সানভি হঠাৎই সেলিনা বেগমকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে বলে, তোমরা যেও না প্লিজ। তোমরা চলে গেলে আমি কার কাছে যাব বলো? মন খারাপ হলে কার কাছে গিয়ে থাকবো? কে আমাকে আমার ইচ্ছে মতো রান্না করে খাওয়াবে? তোমরা প্লিজ যেও না, আমি পারবো না। আমি তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না। আরে তুই কাঁদছিস কেন? আমরা তো আর একেবারে চলে যাচ্ছি না। এখন ঈশানের ওইখানে হসপিটালে চাকরি হয়েছে, সেই জন্য ওইখানে যেতে হচ্ছে। আমরা আবার 1-2 বছরের মধ্যেই চলে আসার চেষ্টা করব। সানভি তবুও কেঁদে চলেছে। সানভির কান্নার কারণটা সিয়ান বুঝতে পারছে। ঈশান চলে যাবে বলেই সানভির এত কষ্ট হচ্ছে। চাইলে তো আর ভালোবাসার মানুষটাকে সে দেখতে পাবে না। ঈশিতা বলে ওঠে, তোমার যখনই আমাদেরকে দেখতে ইচ্ছে করবে ফোন করবে, ভিডিও কলেই আমরা কথা বলে নেব। সানভি এবার ঈশিতাকে জড়িয়েও কাঁদতে থাকে। ঈশান সানভির উদ্দেশ্যে বলে, ঈশিতা তো ঠিকই বলেছে, তোমার ইচ্ছে হলেই আমাদেরকে ফোন দিও, তাহলেই হবে। আর আমাদেরকে দেখার বেশি ইচ্ছে হলে সিয়ানকে বলবে, ও তোমাকে রাঙামাটি নিয়ে ঘুরিয়ে আনবে। ঈশানের কথায় শিয়ানও সায় জানায়। আস্তে আস্তে সানভির কান্না কমে আসে। ঈশান চলে যাবে শোনার পর থেকেই ওর যে ভিতরটা শেষ হয়ে যাচ্ছে, এটা কাকে বোঝাবেও। সে ছোটবেলা থেকেই ছেলেটার প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করত। আস্তে আস্তে সেটা ভালোবাসায় রূপ নেয়। ও যে ঈশানকে কতটা ভালোবাসে সেটা শিয়ানও ভালো করেই জানে। রাতের ডিনারের পরপরই ঈশানরা বেরিয়ে পড়ে।
সানভি তখনও অনেকক্ষণ ওদের জড়িয়ে ধরে কেঁদেছিল। সিয়ানদের চোখেও জল, কারণ প্রিয় বন্ধুকে ছেড়ে থাকতে হবে এটাও মেনে নিতে পারছে না। ঈশান আর সিয়ান শুধু বন্ধু না, একদম ভাইয়ের মতো। সে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে কি না। ঈশানেরও বেশ খারাপ লাগছে। ওরা চলে যাওয়ার পর সানভি দৌড়ে গিয়ে নিজের রুমে ঢুকে পড়ে। সিয়ানও পেছন পেছন যায়। সানভি সিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি ওকে ছেড়ে কি করে থাকবো ভাইয়া? ওকে না দেখতে পেলে তো আমি... কাঁদিস না, কাঁদিস না। আমারও কি ভালো লাগছে ওদের যাওয়াতে? আমারও তো ভালো লাগছে না। কাঁদিস না প্লিজ। আর তোর যখন ইচ্ছা হবে বলবি, আমি ওখানে নিয়ে যাব। সানভি সিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতেই একসময় ঘুমিয়ে যায়। সিয়ান ওকে বেডে শুয়ে লাইট অফ করে রুম থেকে বেরিয়ে আসে। একটা ক্যাফেতে বসে আছে ফারহাজ আর ঈশিতা। ঈশিতা আসার পর থেকেই মন মরা হয়ে আছে। ওর কিছুই ভালো লাগছে না, মন খারাপ করে আছে। ঈশিতাকে এইভাবে বসে থাকতে দেখে ফারহাজ বলে, দেখো, আজকের দিনে অন্তত মন খারাপ করে থেকো না। কাল তো চলেই যাবে, তারপর থেকে তো আর আমাদের দেখাও হবে না। আজকে প্লিজ একটু হাসি খুশি থাকো। তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই তো আর হাসি খুশি থাকতে পারছি না। কিছুই ভালো লাগছে না আমার। আমারও তো ভালো লাগছে না, তাই বলে আজকের দিনটা এইভাবে মনমরা হয়ে বসে থেকে নষ্ট করবে? তুমি আমাকে প্রমিস করো, তুমি প্রতি মাসে গিয়ে আমার সাথে ওখানে দেখা করবে। আচ্ছা ঠিক আছে, যাব। এইভাবে মনমরা দেখতে তোমাকে একটুও ভালো লাগছে না। ঈশিতা তবু মন খারাপ করে বসে আছে। ফারহাজ বলে, দেখো, এরকম মন খারাপ করে থাকলে কিন্তু আমি চলে যাব। ভালো লাগছে না আমার, প্লিজ কথা তো বলো। ঈশিতা নিজেকে স্বাভাবিক করে শুকনো হাসার চেষ্টা করে ফের বলল, দেখো, ওখানে গিয়ে কিন্তু একদম পড়ালেখায় অবহেলা করা যাবে না। ভালোভাবে পড়ালেখা করবে, একদম মনমরা হয়ে থাকবে না। কারণ তোমার মন খারাপ থাকলে আমারও এখানে মন খারাপ থাকবে, আমিও ভালো থাকতে পারবো না। তুমি কি চাও তোমার কাজে আমি কষ্ট পাই? ঈশিতা দুদিকে মাথা নাড়ায়। তাহলে শোনো, একদম গুড গার্ল হয়ে থাকবে। প্রতিদিন আমি তোমার সাথে কথা বলবো, কিন্তু তোমাকে মন দিয়ে পড়াশোনা করতে হবে, মনে থাকবে? ঈশিতা ছোট করে উত্তর দেয়, হুম। আজকে ঈশানরা চলে যাবে। সিয়ানা সানভিও এসেছে ওদেরকে এগিয়ে দেওয়ার জন্য। আজকে ওইখানে এসে সানভি অনেক কান্নাকাটি করেছে। ঈশান, সেলিনা বেগম আর ঈশিতা সানভিকে বুঝিয়ে সুঝিয়ে তারপর গাড়িতে উঠেছে। ঈশান যাওয়ার আগে বলেছে, আসছি, সাবধানে থাকিস। আর যখনই আমাদের কথা মনে হবে তখনই ওকে নিয়ে কিন্তু আমাদের ওখানে যাবি। আচ্ছা ঠিক আছে। তারপর সানভি আর সিয়ান নিজেদের বাড়িতে চলে আসে। কেটে যায় আরও 15 থেকে 20টা দিন। ঈশানরা চলে যাওয়ার পর সানভি প্রতিদিনই ওদের সাথে ফোনে কথা বলে। সেলিনা বেগম আর ঈশিতার সাথে প্রতিদিন কথা হলেও ঈশানের সাথে 1-2বার কথা হয়েছে। আর 3-4 দিন বাদে সিয়ানদের পরীক্ষার রেজাল্ট দিবে। এই কয়দিন সিয়ান বাড়িতেই ওর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়েছে, বাইরে কোথাও আর যায়নি। নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে ইশরা। এই 20 থেকে 25 দিন ধরে সিয়ানকে ভার্সিটিতে দেখতে না পেয়ে ওর কিছুতেই ভালো লাগছে না, কিছুতেই মন বসছে না। সব কিছুই খালি খালি মনে হচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে এর উত্তর ইশরা নিজেও খুঁজে পাচ্ছে না। ইদানিং সারাক্ষণই ওর মস্তিষ্কে সিয়ানের নামেই বিচরণ করে। সারাক্ষণ সিয়ানের কথাই ভাবতে থাকে ইশরা। পড়ালেখাতেও মন বসাতে পারছে না, সব কিছুতে অস্থির অস্থির লাগছে। ইশরাকে এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে দেখে ফারাজ বলে, কি রে, কি হয়েছে? মন খারাপ তোর? না ভাইয়া, তেমন কিছু না। আজকাল দেখছি বেশ অন্যমনস্ক হয়ে আছিস, কিছু হয়েছে? না ভাইয়া। কিছু হলে আমাকে বলতে পারিস। না, কিছু না। আচ্ছা চল, ডিনার করে নিবি। চলো। ভার্সিটির মাঠে বসে আছে জেরিনা আর শান্তি। ইশরাও আছে। ওরা দুজন কথা বললেও ইশরা একদম চুপচাপ হয়ে বসে আছে। জেরিনা এগিয়ে গিয়ে বলে, কি ব্যাপার বলতো ইশরা? বেশ কদিন ধরেই দেখছি তুই একদম চুপচাপ হয়ে গেছিস। সিয়ান ভাইয়াকে মিস করছিস? জেরিনের কথায় চমকে তাকালো ইশরা। দুপাশে মাথা নাড়িয়ে বলল, না। দেখ, 1-2 দিন ধরে তো আর আমি তোকে চিনি না, অনেক দিন ধরেই চিনি। আমি বেশ বুঝতে পারছি তুই সিয়ান ভাইকে মিস করছিস। যদি ভালোবেসে থাকিস তাহলে ওনাকে বলে দে। দুজনে এভাবে দুদিকে কষ্ট পাওয়ার মানে কি? নিজেও কষ্ট পাচ্ছিস, সিয়ান ভাইকেও কষ্ট দিচ্ছিস। ইশরা নিজেও অবাক হচ্ছে। আসলেই তো
এই ছেলেকে এত মিস করছে কেন? শ্রেয়ান নেই বলে এত অস্থির অস্থির লাগছে কেন? ভার্সিটিতে পড়াশোনায় কোনো কিছুতেই মন বসছে না, ভীষণ অস্থির অস্থির লাগছে। মনে হচ্ছে শ্রেয়ান থাকলে অস্থিরতা কেটে যেত। তাহলে কি ও সত্যি শ্রেয়ানকে ভালোবেসে ফেলেছে? মনে মনে এইসব ভাবলেও মুখে বলল, আমি ওনাকে ভালোবাসতে যাব কেন? আমি ওনাকে ভালোবাসি না। দেখ, যতই মুখে জোর করেই বলিস না কেন ভালোবাসিস না, কিন্তু তোকে দেখে আমার মনে হচ্ছে তুই সিয়ান ভাইকে ভালোবাসিস, ওনাকে মিস করছিস। ঈশা উঠে চলে যায়। 3-4 দিন পরের কথা। আজকে সিয়ানদের রেজাল্ট দেবে, সেজন্য আজকে একটু আগেই চলে এসেছে সিয়ান। আজকেই হয়তো লাস্ট যাওয়া হচ্ছে ভার্সিটিতে, তাই ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিতেই চলে যায়। ভার্সিটিতে ঢুকেই মুখোমুখি হয় সিয়ান আর ঈশা। সিয়ান ঈশার দিকে এক পলক তাকেই পাশ কাটিয়ে চলে যায়। ঈশার কেমন যেন বুকে চিনচিন ব্যথা অনুভব হয়। কেন যেন ঈশারা এটা মেনে নিতে পারছে না যে সিয়ান ওকে ইগনোর করছে। এই 1 মাসে বেশ বুঝতে পারছে যে ও সিয়ানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু মুখে স্বীকার করছে না। তার কারণ ফরাজ। ও নিজের ভাইকে ভীষণ ভয় পায়। ফরাজ যদি একবার জানতে পারে ও সিয়ানকে ভালোবাসে তাহলে ওকে আস্ত রাখবে না। সেদিন সানভীর থেকে সিয়ানের কথাগুলো শোনার পর থেকে সিয়ানের জন্য অন্যরকম একটা ফিলিংস কাজ করে ওর মনে। আর এই কদিনে সিয়ানের বন্ধুরা ওকে নানাভাবে বুঝিয়েছিল। সব কিছু মিলিয়েও বুঝতে পারছে সিয়ান ওকে সত্যিই ভালোবাসে। আর তারপর এই 1 মাসে সিয়ানের শূন্যতায় বুঝতে পেরেছে যে ও নিজেও সিয়ানকে ভালোবেসে ফেলেছে। এইসব ভাবনার মাঝে জেরিন বলে ওঠে, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? না কিছু না। আচ্ছা চল আমার সাথে। বলেই জেরিন টানতে টানতে ওকে সিয়ানদের কাছে নিয়ে যায়। এখানে সিয়ান আর ওর বন্ধুরা আড্ডা দিচ্ছে। তাছাড়া ভার্সিটির আরও কিছু ছেলেমেয়েরাও ওখানেই ছিল। ওরা সবাই মাঠের মাঝখানে গোল হয়ে বসে আছে। জেরিন ইশরাকে এখানে আসতেই ইশরা চলে যেতে চায়। জেরিন জোর করে ইশরাকে বসিয়ে দিয়ে পাশে নিজেও বসে পড়ে। সিয়ান হাতে গিটার নিয়ে বসে আছে। ও মোটামুটি ভালোই গান গায়, ভার্সিটির বিভিন্ন অনুষ্ঠানে এর আগেও গিয়েছিল। আর আজকে সিয়ানদের রেজাল্ট দেবে। ভার্সিটির শেষ দিন বলে ছেলেমেয়েরা মিলে আবদার করে সিয়ানদের থেকে গান শুনবে। জিহাদ বলল, নে এবার শুরু কর। সিয়ান গিটারে আওয়াজ তুলে গাইতে শুরু করলো। আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে, যদি জানতে চাও তবে ভালোবাসা দাও, ভালোবাসা নাও, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। পুরো গানটা শেষ করে সিয়ান গানটা শেষ করার পরে সিয়ানের চোখ যায় ঈশার দিকে। চোখাচোখি হয় দুজনার। তৎক্ষণাৎ সিয়ান চোখ সরিয়ে নেয়। সিয়ান যতক্ষণ গানটা গাইছিল পুরোটা সময় ঈশা সিয়ানের দিকেই তাকিয়েছিল। একটা মেয়ে সিয়ানকে আবদার করে। সিয়ান বলে, সরি গাইস, আজ উঠে আবার কখনো ভার্সিটি আসলে গাইবো। বলে উঠে দাঁড়িয়ে ওর বন্ধুদের সাথে চলে যায়। ইসরা এখনও সিয়ানের দিকেই তাকিয়ে আছে। জেরিন ওকে হালকা ধাক্কা দিতেই ও হুঁশে ফেরে। জেরিন দুষ্টুমি মাখা হাসি দিয়ে বলে, কি রে, এতক্ষণ ধরে সিয়ান ভাইয়ের দিকে ওভাবে কি দেখছিলি বলতো? ইসরা আমতা আমতা করে বলে, কোথায়? কিছু না। জেরিন ঠোঁট চেপে হেসে বলে, সব দেখেছি আমি, সব বুঝি, কিন্তু মুখে নাই বলিস। তুইও যে সিয়ান ভাইকে ভালোবাসিস সেটা বুঝতেই পারি। ভালোই যখন বাসিস তখন ভাইয়াকে বলে দে। রাখ তোর ফালতু কথা, সর এখান থেকে। বলেই জেরিনকে ধাক্কা দিয়ে উঠে চলে যায় ইশরা। সিয়ানের রেজাল্ট খুব ভালো এসেছে। ও সাথে সাথে সানভিকে ফোন করে জানায়, তারপর ঈশানকে ফোন করে। কংগ্রাচুলেশন। তো এবার রিটার্ন ট্রিটটা কবে দিবি? ভেরি সুন, খুব তাড়াতাড়ি রাঙামাটি আসছে। ওকে, মনে থাকে জানো? হ্যাঁ, মনে থাকবে। ওকে, রাখছি। পেশেন্ট দেখছি আমি, বাড়ি গিয়ে কথা হবে। বাই। ওকে, বাই। বাড়িতে যাওয়ার পর ঘুমিয়ে গিয়েছিল ইশরা। শান্তির ফোনে ঘুম ভাঙে ওর। হ্যালো, কি হয়েছে বল। আজকে তো উজাইনের বার্থডে মনে হয়, ওর বাসায় যেতে হবে তো। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। তারপর আড়ামোড়া ভেঙে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে যায় ইশরা। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে একটা কালো রঙের কুর্তি পরে নেয়। বরাবরের মতো চুলগুলো ছেড়ে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েই বেরিয়ে পড়ে।
জেরিনের বার্থডে পার্টির পর খাওয়া দাওয়া শেষ করে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যায়। রাস্তাঘাট বেশ শুনশান, কোনো গাড়িও নেই যে ও বাড়িতে যাবে। আর ফারাজ ওর বাবা আজকে ঢাকায় একটা কাজে গেছে। ঝোড়ো হাওয়া বইছে, আকাশে মেঘ ডাকছে। ইশরা দ্রুত গতিতে পা চালাচ্ছে, কিন্তু তার মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে। ইশরা একটা ছাউনির নিচে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ বাদে কিছু বকাটে ছেলে এসে ওকে বাজে দৃষ্টিতে দেখতে থাকে, যার কারণে ইশরা এই ছাউনির নিচ থেকে বেরিয়ে আসে। ছেলেগুলো পেছনে পেছনে হাঁটছে, তা দেখে ইশরা দ্রুত হাঁটতে থাকে। পিছনে ফিরে দেখে ছেলেগুলো দ্রুত গতিতে আসছে, তাই এই ঝমঝম বৃষ্টির মধ্যে ইশরা দৌড়ানো শুরু করে। দৌড়াতে দৌড়াতে হঠাৎই ইশরা একটা গাড়ির সামনে চলে আসে। গাড়িটা জোরে ব্রেক কষে। গাড়ির সামনে ইশরাকে দেখে সিয়ান নেমে আসে। সিয়ানকে দেখেই ছেলেগুলো উল্টো ঘুরে দৌড় দেয়, কারণ ছেলেগুলো সিয়ানকে ভালো করেই চেনে। বন্ধুদের ছোড়াছুড়িতে ওদের সবাইকে নিয়েই সিয়ান আজকে রেস্টুরেন্টে গিয়েছিল ট্রিট দিতে। সানভিকেও বলেছিল, কিন্তু সানভি বলেছে ও আজকে নিজে বাড়িতে রান্না করবে, তাই যায়নি। রেস্টুরেন্ট থেকে ফেরার পথেই ইশরা এভাবে গাড়ির সামনাসামনি চলে আসায় জোরে ব্রেক কষে সিয়ান। সিয়ানের পরনের হোয়াইট কালার শার্টটা ভিজে একদম চুপচুপে হয়ে গেছে। সিয়ান গাড়ির দিকে ফিরে ইশরাকে বলে, গাড়িতে ওঠো, তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। ইশরার এখন আবার রাগ লাগছে। এখনও সিয়ানোকে ইগনোর করছে। সে সকাল থেকেই একের পর এক অ্যাভয়েড সহ্য করছে ইশরা। সিয়ানের এমন বিহেভিয়ারে ভীষণ কষ্ট হচ্ছে। এবার আর নিজেকে দমাতে না পেরে পেছন থেকে গিয়ে সিয়ানকে জড়িয়ে ধরে। ইশরার কাজে সিয়ানও অবাক হয়ে যায়। ইশরা সিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে, আমাকে কেন এইভাবে ইগনোর করছেন আপনি? কেন আমার সাথে কথা বলছেন না? আপনার এত অবহেলা তো নিতে পারছি না আমি। বলেই কাঁদতে থাকে। সিয়ান এখনও সেভাবেই দাঁড়িয়ে আছে। ইশরা কাঁদতে কাঁদতে বলে, আপনি জানেন গত একটা মাস প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমি আপনাকে মিস করেছি। আপনাকে একটু দেখার জন্য আমার মনটা কত ছটফট করেছে। গত একটা মাস আপনার শূন্যতা আমি প্রতিক্ষণে অনুভব করেছি। প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আমার চোখ শুধু আপনাকেই খুঁজে চলেছে। এই কয়দিনে এতটুকু আমি বুঝতে পেরেছি, আপনাকে ছাড়া আমার চলবে না। আমি আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া। ভীষণ ভালোবেসে ফেলেছি আমি আপনাকে, ভীষণ। ইশরার কথাগুলো শুনে সিয়ান ভীষণ অবাক হয়। ওর মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে। ইশরা ফের বলে, আমি আপনাকে ভীষণ ভালোবাসি সিয়ান, ভীষণ। আমার শুধু আপনাকেই চাই, শুধু আপনাকে। সিয়ানের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সিয়ান ইশরার দিকে ঘুরে দাঁড়ায়। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। সিয়ানের দিকে চোখ যেতেই দেখে সিয়ানের চুলগুলো ভিজে কপালের সাথে লিপটে আছে। চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে। হেঁটে যেন তাকে আরও বেশি স্নিগ্ধ লাগছে। লজ্জায় চোখ নামিয়ে নেয় ইশরা। সিয়ান ইশরার থুতনি ধরে মুখ উপরে তোলে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রয় তার ফর্সার দিকে। ইশরার ভেজা গোলাপি ঠোঁটগুলো খুব করে টানছে সিয়ানকে। হঠাৎই ইশার কোমর চেপে ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসে। তারপর তার প্রিয়তমার অধর মিলিয়ে দেয় সিয়ান। রাত প্রায় 12টা। অনেকটা লেট হয়ে যাওয়ায় তার ওপর আবার বৃষ্টিতে ভেজা অবস্থায় তাই সিয়ান ইশরাকে ওর বাড়িতে নিয়ে যায়। ইশরা ওর মাকে কল করে জানিয়ে দিয়েছে যে ও আজকে জেরিনদের বাড়িতেই রয়ে গেছে। সানভি ড্রয়িং রুমে বসে আছে। ওর প্রচুর বিরক্ত লাগছে। নিজে আজকে এত কষ্ট করে কিছু রান্না করলো, আর ওর ভাই কিনা এখনও বাড়িতেই ফেরেনি। ইশরাকে নিয়ে বাড়িতে ঢুকতেই সানভি দরজার দিকে তাকিয়ে বলতে লাগে, এখন তোর সময় হয়েছে আসার। বলেই থেমে যায়। পাশেই দেখে ইশরা দাঁড়িয়ে। সানভি যেন নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না। সানভি সিয়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, এই ভাইয়া, এটা কি দেখছি? তুই ভাবিকে নিয়ে এসেছিস? এটা স্বপ্ন নাকি সত্যি? সত্যি। এখন কি ওকে একটা ড্রেস বের করে দে, ওর জামা কাপড় পুরো ভিজে আছে। সানভি জিভে কামড় দিয়ে বলে, ইস, তোদের দিকে তাকিয়ে থাকতে থাকতে খেয়ালই করিনি আমি। তারপর ইশারার দিকে তাকিয়ে বলে, এসো আমার সাথে এসো। সানভি ইশরাকে নিয়ে গিয়ে ওকে একটা ড্রেস বের করে দেয়। ইশরা এগুলো পরে বেরিয়ে আসে। ওর ভীষণ ঠান্ডা লাগছে এত বৃষ্টিতে ভেজার কারণে। সানভি ইশরার দিকে তাকিয়ে বলে, ডিনার করবি? চলো। ডিনার টেবিলে বসে শিয়ান পুরো ঘটনাটা সানভিকে বলল। সানভি এবার ইশরার দিকে তাকিয়ে বলে, আমার ভাইকে যখন মেনে নিয়েছো, তাহলে এবার থেকে তোমাকে ভাবিই ডাকবো, কি বলো? হুম হুম। ঈশার বেশ লজ্জাও লাগে। ও মাথা নিচু করে নেয়।
খাওয়া দাওয়ার পর সানভি ইশরাকে নিয়ে নিজের রুমে যায়। ইশরা পুরো রুমটা ঘুরে ঘুরে দেখছে। খুব সুন্দর তো তোমার রুমটা। থ্যাংক ইউ, সবটা ভাইয়াই চয়েস করে সেট করে দিয়েছে। আচ্ছা শোনো, আজকে কিন্তু সারা রাত আড্ডা দিতে হবে আমার সাথে। আচ্ছা ঠিক আছে, একটু এসিটা অফ করে দেবে প্লিজ, ঠান্ডা লাগছে আমার। ওকে, তুমি বসো, আমি আসছি। দুজনে মিলে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর ঘুমিয়ে যায়। পরের দিন সকালে শিয়ান ইশরাকে বাড়িতে পৌঁছে দেয়। 6টা মাস চলে যায়। ভালোবাসা, ঝগড়া, খুনসুটি নিয়ে বেশ ভালোই চলছে শিয়ান আর ইশরার প্রেম। আজকে ওদের 6 মান্থ অ্যানিভার্সারি। এই দিনটা সুন্দর করে সেলিব্রেট করবে বলে শিয়ান ইশরাকে একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে। রেস্টুরেন্টটা মূলত শিয়ান আজকে ওদের জন্যই বুক করেছে, তাই এই রেস্টুরেন্টে আজকে কেউই নেই। অনেক সুন্দর করে পুরো রেস্টুরেন্ট সাজানো হয়েছে। শিয়ান যেভাবে বলেছিল সাজানোর জন্য, ডেকোরেশনের লোকরাও সেভাবেই করেছে। শিয়ান ইশরাকে চোখ বেঁধে নিয়ে আসে এখানে, এনে চোখ খুলে দেয়। কেমন লেগেছে সারপ্রাইজটা? খুব ভালো। চলো এবার কেক কেটে নেই। ইশরা মাথা নাড়িয়ে সায় জানায়। ওরা কেক কাটতে কাটতেই হঠাৎ করে রেস্টুরেন্টে ঢুকে আসে ফারাজ আর শাওন। ফারাজ এসে ইশরার গালে সজোরে একটা থাপ্পড় দেয়। তোর এত বড় সাহস, তুই এই ছেলেটার সাথে প্রেম করিস? শাওন না বললে তো আমি কিছুই জানতাম না। ভাইয়া একটা কথাও না, আমার সাথে চল এখান থেকে, চল। ভাইয়া প্লিজ শোনো না আমার কথাটা। তোর কোনো কথা শুনতে চাই না আমি, বাড়ি চল। বলেই টানতে টানতে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এনে ইশরার রুমে সোজা ঢুকে যায়। দরজা বন্ধ করে ওর গালে আরও একটা থাপ্পড় দেয়। ইশরা গিয়ে বিছানার ওপর পড়ে। ভাইয়া শোনো। ছি ইশরা, তোর লজ্জা করে না? তুই জানিস সিয়ান কেমন, তারপরও তুই সিয়ানের সাথে। ভাইয়া তুমি ভুল বুঝছো, ও আর আগের মতো নেই। এই ধরনের ছেলেরা কখনোই শোধরানোর না। ও কেমন সেটা আমার থেকে তুই বেশি জানিস। একটা কথা কান খুলে শুনে রাখ, আজকের পর থেকে এই রুম থেকে আর বেরোবি না। ভাইয়া যেটা বলেছি সেটাই হবে, আর কোনো কথা শুনতে চাই না। বলেই ফারাজ রুম থেকে বেরিয়ে দরজা লক করে চলে যায়। ইশরা দৌড়ে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। ভাইয়া দরজাটা খুলে দাও ভাইয়া। ভাইয়া প্লিজ শোনো না আমার কথা। ভাইয়া প্লিজ দরজাটা খোলো। ইশরার মা এগিয়ে এসে ফারাজকে জিজ্ঞেস করছে কি হয়েছে। ও যেটা করেছে তার জন্য ওর এরমই শাস্তির দরকার। বলেই মাকে পাশ কাটিয়ে চলে যায়। ও কি করেছে সেটা তো বলে যা। বেশ কয়েক মাস কেটে যায়। এই কয়েক মাস ইশরা ভার্সিটিতে যেতে পারেনি। ইশরা শিয়ানকে ফোন করে সবটা জানায়। কিছুদিন বাদে বাদে শিয়ান মাঝরাতে এসে ইশরার রুমের বারান্দার সামনে দাঁড়িয়ে ইশরার সঙ্গে দেখা করে যেত। কালকে 2nd ইয়ার ফাইনাল এক্সাম, তাই কাল থেকে ফারাজ ইউনিভার্সিটিতে যাওয়ার অনুমতি দিয়েছে। ফারাজ বলেছে ও নিজেই নিয়ে যাবে। সন্ধ্যাবেলা পড়ার টেবিলে পড়তে বসেছে ইশরা। ফোনে মেসেজ টোন বেজে ওঠে। বইয়ের পাশে রাখা ফোনটা হাতে নেয় ইশরা। শিয়ান মেসেজ দিয়েছে। মেসেজটা ওপেন করতে তাতে লেখা, কালকে থেকে তো তোমার এক্সাম, মন দিয়ে পড়াশোনা করো। বলেছিলাম কালকে দেখা করতে যাব তোমার সাথে, কিন্তু আমি আজকে সানভিকিনে রাঙামাটি যাচ্ছি। মন খারাপ করে থেকো না, ফিরে এসে তোমার সাথে দেখা করব। ভালো করে পড়াশোনা করো। অল দ্য বেস্ট ফর টুমরো। ইশরার খানিকটা মন খারাপ, কারণ শিয়ান বলেছিল কালকে ভার্সিটিতে এসে দেখা করবে, কিন্তু এখন রাঙামাটি যাবে তাই দেখা করতে পারবে না শুনে খানিকটা মন খারাপ হয়। ঈশানরা রাঙামাটি আছে প্রায় 1 বছর হতে চলল। এর আগেও কয়েকবার শিয়ান আর সানভি রাঙামাটি গিয়েছে। কয়েকদিন থেকেই আবার চলে এসেছে। ফারাজের সাথে ভার্সিটিতে আসে ইশরা। ইশরাকে পরীক্ষার হলে দিয়ে ভার্সিটির মাঠে এক কোণে বসে ফোন করে ঈশিতাকে। হ্যালো ঈশিতা, বলছিলাম আসবো। আমি কিন্তু এই কদিন আসতে পারবো না, কারণ তুমি তো জানোই ইশরার পরীক্ষা, ওকে আনতে নিতে হবে, এই জন্য। ঈশিতা চুপ করে থাকে। আই, কি হলো ঈশিতা, তুমি কথা বলবে না? রাগ করে আছো আমার উপর? তোমার না আসা নিয়ে রাগ করিনি। তাহলে? তোমার বোনের ভালোবাসা নিয়ে তুমি এমন করছো কেন? তোমার বোন যাকে ভালোবাসে নিশ্চয়ই সেও খুব ভালো ছেলে। তোমার বোনকে নিশ্চয়ই খুব ভালোবাসে। হতেই পারে না, ওই ছেলেটা খুবই খারাপ। তুমি কি করে জানো? আচ্ছা আমাকে একটা কথা বলো, এখন তোমার বোন প্রেম করছে দেখে তুমি এমন আটকে রেখেছো। আমার ভাইয়াও যদি জানে আমি তোমার সাথে প্রেম করি, আমার ভাইয়াও যদি এরকম আমাকে ঘরবন্দি করে রাখে, তাহলে তোমার ভালো লাগবে? সব কিছুতে বাড়াবাড়ি ভালো না, প্লিজ।
তুমি ইশরা আপুর ভালোবাসার ব্যাপারটা মেনে নাও। ফারাজ কিছুক্ষণ চুপ করে বলল, আচ্ছা, ভেবে দেখবো। ভেবে দেখবো না, আজকে ইশরা আপুকে আর ওই ছেলেটাকে মেনে নিতে হবে, না হলে আমি তোমার সাথে আর কখনোই কথা বলবো না। এর মধ্যেই জিহাদ আর সাজিদ এসে ফারাজের সামনে দাঁড়ায়। তোর সাথে কিছু কথা আছে। ফারাজ তখনও ঈশিতার সাথে লাইনে আছে। হ্যালো, হ্যালো, শোনো। ঈশিতা রাগ করে লাইন কেটে দেয়, ফোন পকেটে ঢুকে উঠে দাঁড়ায়। তারপর জিহাদ আর সাজিদের সামনে দাঁড়িয়ে বলে, কি বলবি বল। দেখ, তুই যেটা করছিস সেটা কিন্তু ঠিক না। এইভাবে ওদের দুজনকে দূরে দূরে রেখে লাভটা কি হচ্ছে তোর বলতো? দেখ, সিয়ানের ব্যাপারে কোনো কথাই শুনতে চাই না আমি। তুই না চাইলেও আজকে শুনতে হবে। এইভাবে ইশারাকে আটকে রেখে তো নিজের বোনটাকে কষ্ট দিচ্ছিস তুই। তুই বুঝতে পারছিস না কি করছিস? দুটো ভালোবাসার মানুষকে আলাদা করে দিয়ে ওদের কতটা কষ্ট দিচ্ছিস। শিয়ান সত্যি ইশারাকে ভালোবাসে, তুই জানিস? এবার তুই জানিস না শিয়ান ইশারার জন্য কতটা পাগলামি করছে, সব কিছু ছেড়ে দিয়েছে, সমস্ত মেয়েদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে শুধুমাত্র ইশারার জন্য। একটু বোঝার চেষ্টা কর। ফারাজ কিছু বলে না। সাজিদ বলে, আমরা কেউ মিথ্যা বলছি না। তুই পারলে আরও অনেককে জিজ্ঞাসা কর, দেখবি সিয়ানের ব্যাপারে ওরা কি বলে। সিয়ান নিজেকে সত্যিই চেঞ্জ করে নিয়েছে। তুই যেটা করছিস সেটা একদম ঠিক করছিস না। প্লিজ বোঝার চেষ্টা কর। ফারাজ এবারেও চুপ, মনে মনে ভাবছে, আসলেই আমি আমার বোনটাকে কষ্ট দিয়ে ফেলছি না তো? আসলেও তো ইশরা ভালো নেই, সব সময় মন মরা হয়ে থাকে। ওকে হয়তো এইভাবে আটকে রাখাটা আমার ঠিক হয়নি। না, আজকে গিয়ে সব ঠিক করতে হবে। আমার বোনকে এইভাবে আর কষ্ট দিব না আমি, আর ওকে মনমরা হয়ে থাকতে দেব না। ওর মুখে হাসি ফোটাবই। ঈশানদের ফ্ল্যাটে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে ওরা সকলে। ঈশিতা নেই, কলেজে গিয়েছে। এমন সময় ফোন বেজে ওঠায় ফোন হাতে নিয়ে নামটা দেখেই ভ্রু কুঁচকে ফেলে শিয়ান। শিয়ানের এমন রিয়াকশন দেখে ঈশান জিজ্ঞেস করে, কি হলো? কার ফোন? ফারাজের। ফারাজ? হুম। রিসিভ কর, দেখ কি বলে। আচ্ছা, তোরা বস, আমি আসছি। শিয়ান ড্রয়িং রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে চলে যায়। ব্যালকনিতে গিয়ে ফোনটা রিসিভ করে। হ্যালো। হ্যালো, কেমন আছিস? কি ব্যাপার বলতো? হঠাৎ আমাকে ফোন দিয়েছিস, আবার কেমন আছে জিজ্ঞেস করছিস? এত কথা বলতে পারবো না। শোন, তোর সাথে ইম্পর্ট্যান্ট কিছু কথা ছিল আমার। কোথায় তুই? কি কথা? আগে বল কোথায় তুই। তোর সাথে মিট করে তারপর কথা বলতে হবে। যা বলার ফোনেই বল। মিট করতে হবে কেন? কথাটা তোর সাথে সামনাসামনি বলতে হবে। আমি রাঙামাটিতে আছি, 2 দিন বাদে আসছি, তারপর মিট করব। আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখে শিয়ান অবাক হয়। কি এমন কথা বলবে যার জন্য সামনাসামনি দেখা করতে হবে, সেটাই বুঝে উঠতে পারছে না। ড্রয়িং রুমে আসতেই ঈশান বলে, কি রে, কি বললো? ইম্পর্টেন্ট কথা নাকি আছে, দেখা করে বলবে বলেছে। ও আচ্ছা। ফারাজ ভেবেছিল শিয়ানের সাথে দেখা করে ওকে নিয়ে তারপরে ঈশার কাছে যাবে। এখন তো আরও 2 দিন ওয়েট করতে হবে। নিজের রুম থেকে বের হয়ে ঈশার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় চোখ পড়ে ঈশার দিকে। মেয়েটা মন মরা হয়ে শুয়ে আছে। ফারাজ এক নজর দেখে চলে আসে। আর 2 দিন কষ্ট কর বোন, তারপর তোকে তোর ভাইয়া আর কষ্ট পেতে দিবে না, প্রমিস। আজকে শিয়ানরা রাঙামাটি থেকে চলে এসেছে। ফারাজকে কল দেয় কোথায় দেখা করতে হবে সেটা জানার জন্য। ফারাজ একটা রেস্টুরেন্টের লোকেশন দিয়ে দেয়, এরপর ঈশার রুমে যায়। কি ব্যাপার, এখনো শুয়ে আছিস? তোকে আধ ঘন্টা আগে বলে গেছিলাম না আমার সাথে বেরোনোর জন্য রেডি হতে? আমার ভালো লাগছে না, আমি কোথাও যাব না। তোকে বলেছি যেহেতু যেতে হবে, তার মানে যেতেই হবে। 10 মিনিট টাইম দিলাম, রেডি হয়ে ড্রয়িং রুমে চলে আয়, আমি ওয়েট করছি। বলেই ফারাজ ড্রয়িং রুমের দিকে চলে যায়। ঈশার মন খারাপ, কিছুই ভালো লাগছে না। তবু ফারাজের কথা না শুনলে যে রামধমক খেতে হবে সেটাই ঈশা ভালো করেই জানে। তাই অনিচ্ছা সত্ত্বেও বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় ঈশা। আলমারি থেকে সাদা রঙের একটা 3 পিস বের করে পরে নেয়। চুলগুলো আঁচড়ে বরাবরের মতোই ছেড়ে দেয়। তারপর ফোন হাতে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। ফারাজ ঈশার দিকে তাকিয়ে বলে, চল। ঈশা জিজ্ঞাসু দৃষ্টিতে মায়ের দিকে তাকায় যে মা কিছু জানে কিনা। ওর মা ওকে চোখ দিয়ে আশ্বস্ত করে, জানায় যা সমস্যা নেই। আসলে ফারাজ ওর বাবা আর মাকে শিয়ানের ব্যাপারে বলে।
ওনারাও সিয়ানের সাথে ইশরার সম্পর্ক নিয়ে কোনো রকম আপত্তি করে না, সবটাই মেনে নেয়। ফারাজ গিয়ে বাইকে বসতেই ইশরা ফারাজের পেছনে বাইকে ওঠে। মিনিট 20 মাথায় ফারাজ ইশরাকে নিয়ে একটা রেস্টুরেন্টের সামনে এসে থামলো। হেলমেট খুলে ইশরাকে বলল, নাম? এখানে? হ্যাঁ এখানে। কিন্তু এই রেস্টুরেন্টে কেন? চল, গেলেই দেখতে পাবি। ইশরা কথা না বাড়িয়ে নেমে গেল। ফারাজ বাইক থেকে নেমে বাইকটা পার্ক করে এসে বলল, চল। ইশরা ফারাজের পেছন পেছন ঢুকলো। একটা টেবিলে সিয়ানকে বসে থাকতে দেখে ইশরা অবাক হয়ে গেল, ওর পা থেমে গেল। ফারাজ পেছনে ফিরে এগিয়ে এসে ইশরার হাত ধরে বলল, চল, দাঁড়িয়ে পড়লি কেন? কিছু না। ফারাজ এসে শিয়ান যে টেবিলে বসা ছিল সেই টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। শিয়ান ফোনের দিকে তাকিয়েছিল, টেবিলের সামনে কারো উপস্থিতি টের পাওয়ায় মাথা তুলে তাকায়। শিয়ান ও ইশরাকে দেখে ভীষণ অবাক হয়। ফারাজ চেয়ার টেনে বসে সাথে ইশরাকেও বসায়। শিয়ানের দিকে তাকিয়ে বলে, কি হলো, অবাক হচ্ছিস ইশরাকে দেখে? আমিও যখন শাওনের থেকে প্রথম শুনেছিলাম তোরা দুজন দুজনকে ভালোবাসিস, আমিও এমন ভাবেই অবাক হয়েছিলাম। তোকে খুব খারাপ ভাবতাম, তাই জন্য তোর সাথে ইশরার সম্পর্কটা আমি মেনে নিতে পারিনি। ভেবেছিলাম অন্য সব মেয়েদের মতো তুই ইশরাকেও ইউজ করছিস, ইশরাকেও তুই ঠকাচ্ছিস। ইশরাকে ঘরবন্দি করে রেখেছিলাম, ভেবেছিলাম তোর থেকে সরিয়ে আনতে পারলে ইশরা ভালো থাকবে, কিন্তু তার ফল ভালো হয়নি, উল্টো খারাপই হয়েছে। তবুও ভেবেছিলাম এই খারাপ লাগা এক সময় কেটে যাবে, কারণ আবেগের বশে মানুষ কত কিছুই না করে। ভেবেছিলাম এক সময় ইশরা তোকে ঠিকই ভুলতে পারবে, কিন্তু না, উল্টো দিনের পর দিন মনমরা হয়ে বসে থাকতো ঘরের মধ্যে। ওর পড়াশোনারও অনেক ক্ষতি হয়েছে। তারপর সেদিন যখন জিহাদ থেকে জানতে পারলাম তুই আগের মতো নেই, চেঞ্জ হয়ে গেছিস, নিজেকে বদলে ফেলেছিস শুধুমাত্র আমার বোনের জন্য। আমার বোনটাকে তুই সত্যি সত্যিই ভালোবাসিস। ঠিক সেই মুহূর্তেই রিয়েলাইজ করেছিলাম আমি ভুল ছিলাম, তোরাই ঠিক ছিলি। তারপর ভেবেছিলাম সেই দিনই তোদের এক করিয়ে দিব। তোকে ফোন দেওয়ার পর শুনলাম তুই রাঙামাটিতে, তাই বলেছিলাম দেখা করেই সব বলবো। তারপর ফারাজ শিয়ানের এক হাত ধরে বলল, তুই ইশরার জন্য কি কি করেছিস সব শুনেছি আমি। আমি জানি তুই ইশরাকে সত্যিই ভালোবাসিস, আর এটাও জানি তুই ছাড়া ইশরাকে কেউ ভালো রাখতে পারবে না। আমার বোনটা তোকে ছাড়া কষ্ট পাচ্ছিল, তাই ভাবলাম এসব সিলি বিষয় নিয়ে শত্রুতা রেখে লাভ কি, সব কিছু ভুলে যাওয়াই ভালো। ইশরা আর শিয়ান অবাক হয়ে সবটা শুনছে। তারপর ফারাজ ইশরার এক হাত নিয়ে শিয়ানের হাতে তুলে দেয়। এই নে ধর, তোর ইশরাকে তোকেই দিয়ে দিলাম। এই হাতটা শক্ত করে ধরে রাখবি, কখনো ছাড়িস না প্লিজ। আমার বোনটা তোকে খুব ভালোবাসে, ও তোকে ছাড়া থাকতে পারবে না। নিজের বোনের এই কষ্টটা নিজের চোখে দেখতে পারছিলাম না আমি, তাই তো আজকে তোর হাতে আমার বোনকে তুলে দিলাম। ইশরার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। ফারাজ এভাবে সবটা মেনে নেবেও ভাবতেও পারেনি। শিয়ান মৃদু হেসে বলে, তুই না বললে আমি ওকে কখনোই ছাড়তাম না, কারণ ওকে আমি ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তারপর ফারাজের দিকে তাকিয়ে এক হাত এগিয়ে দিয়ে বলে, আজকে থেকে আমরা ফ্রেন্ড, বুঝছে ফারাজ? ফারাজ হেসে হাত মিলিয়ে বলে। অফকোর্স। ইশরা ফারাজের দিকেই তাকিয়ে বলে, আব্বু আম্মু যদি জানে ভাইয়া? আব্বু আম্মু অলরেডি সব জানে। আম্মু আব্বুকে মানিয়ে তোকে নিয়ে এসেছি। আজকালের মধ্যেই আব্বু আম্মু সিয়ানদের বাড়িতে যাবে, কথা বলে তোদের এঙ্গেজমেন্ট আর বিয়ের ডেট ফিক্স করবে। ইশরা ভাবছে, আব্বু আম্মু জানে? তাহলে আমায় কিছু বললো না কেন? তার মানে আম্মু জানতো বলেই তখন আমায় আসার জন্য আশ্বস্ত করেছিল। ফারাজ শিয়ান আর ইশরার দিকে তাকিয়ে বলে, কি খাবি বল, তোরা অর্ডার কর। শিয়ান একটা ওয়েটারকে ডাকলো। ইশরার বিরিয়ানি ফেভারিট, তাই ওদের সবার জন্য বিরিয়ানি অর্ডার দিল। দুপুরের লাঞ্চটা ওরা রেস্টুরেন্টেই করে নিল। বিকেলবেলা ফারাজ ছাদে দাঁড়িয়ে ঈশিতার সাথে কথা বলছে। তো ম্যাডাম, আপনি এবার হ্যাপি তো? শুধু হ্যাপি না, ভীষণ হ্যাপি, আরও বেশি হ্যাপি, কারণ ইশরা আপু সিয়ান ভাইয়ের বউ হবে এটা শুনে। আগে যদি জানতাম যে তোমার বোন আর সিয়ান ভাইয়ার ভালোবাসার মানুষ দুজন একই, তাহলে ওদের ভালোবাসায় তোমাকে ভিলেন হতেই দিতাম না। আমি তো ওদের সম্পর্ক মেনেই নিয়েছি, তাহলে এখনো ভিলেন বলছো কেন? আগে তো ভিলেনের মতোই কাজ করেছো। তবে যাই হোক, একটা জিনিসে খুবই হ্যাপি, অবশেষে সিয়ান ভাইয়া নিজের ভালোবাসাকে পেল। হুম। আচ্ছা,
এবার তো আর আমার ভাইয়ের সাথে কথা বলতে সমস্যা নেই। কবে কথা বলবে? এখনো তো তুমি কলেজে, তোমার কলেজ শেষ হোক তারপর। ওকে। আচ্ছা বাই, রাখছি, আমি একটু কাজ আছে। ওকে বাই। শিয়ানদের বাসায় ড্রয়িং রুমে বসে আছে ইশরাতের ফ্যামিলির সবাই। তাদের অপোজিট পাশের সোফায় বসে আছে শিয়ান আর সানভি। ওনাদের সামনে টি টেবিলে নানান ধরনের স্ন্যাক্স আইটেম সাজানো। ওনাদের আপ্যায়নে কোনো রকম ত্রুটি রাখেননি শিয়ান। ঈশার বাবা ইমানুর রহমান শিয়ানদের উদ্দেশ্যে বললেন, ফারাজের কাছে তোমার ফ্যামিলির সম্পর্কে সবই শুনেছি, সবটাই জানি। তোমার আর ইসরার সম্পর্ক নিয়ে আমার আর কোনো আপত্তি নেই। আমাদের মেয়ে যেখানে ভালো থাকবে সেখানে আমরা বিয়ে দিতে রাজি। আমাদের মেয়ের সুখটাই আমাদের কাছে বেশি ইম্পর্ট্যান্ট। তাই আজকে তোমাদের এঙ্গেজমেন্টের ডেট ফিক্স করতে আসলাম। এখন যেহেতু ইসরাতের এক্সাম চলছে, তাই এঙ্গেজমেন্টটা করে রাখতে চাই তোমাদের। এক্সামের পরে তোমাদের বিয়ের সমস্ত আয়োজন করব। শিয়ান বলল, জি আঙ্কেল, কোনো সমস্যা নেই, আপনি যা ভালো মনে করেন। আমি চাইছি আগামী সপ্তাহে তোমাদের এঙ্গেজমেন্ট আয়োজন করতে। এতে তোমার কি মত? আঙ্কেল, আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই হবে, আমার কোনো আপত্তি নেই। সানভি এবার বলল, সব কিছু তো ঠিকঠাক হয়ে গেল, তাহলে আমরা এবার মিষ্টিমুখ করতে পারি, কি বলো? ফারাজ বলল, হ্যাঁ অবশ্যই। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।